সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে বলবিদ্যা। এবং বলবিদ্যার প্রথম অংশ আমাদের শুরু হবে। ইতিপূর্বে তোমাদের সামনে কিন্তু সেকেন্ড পেপারের কৌণিক এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণ সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের কিন্তু নতুন পর্ব শুরু হচ্ছে, সেটা হচ্ছে বলবিদ্যা 8.1 এর বেসিক কনসেপ্টগুলো আমরা আলোচনা করব আজকে, ঠিক আছে? তো দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আজকে বলবিদ্যা কি, বলবিদ্যার প্রকারভেদ, ভেক্টর যোগ ও বিয়োগ, স্কেলার বা ডট গুণ, ভেক্টর বা ক্রস গুণ, বলের স্থানান্তর বিধি আর ত্রিভুজ সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখব, ঠিক আছে? এগুলি হচ্ছে একদম প্রাথমিক আলোচনা, এগুলি আমাদের পর্যায়ক্রমে ব্যবহৃত হবে। তো দেখো, প্রথমে হচ্ছে বলবিদ্যা কি, ঠিক আছে? বলবিদ্যা, তো বলবিদ্যা জানার আগে আমাদেরকে কিন্তু বল সম্পর্কে জানতে হবে। বল কাকে বলে? বল আমরা জানি যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে চায় যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর দিক পরিবর্তন করে বা করতে চায়, তাকেই কিন্তু বল বলে। যেমন দেখো, এখানে একটা বস্তু স্থির আছে, এখানে যদি আমি এটাকে বল প্রয়োগ করে গতিশীল করি, তাহলে যে কারণে এটা গতিশীল হয়েছে ওইটাকে বলা হবে বল। এবং এদিকে মনে করো একটা গতিশীল বস্তু আসতেছে, 10 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, তাহলে আমি যদি এটাকে থামাইতে পারি, যে কারণে এটা থামছে ওইটাকে বলা হবে বল, ঠিক আছে? এটা হচ্ছে বলের ধারণা। তো বলবিদ্যা হচ্ছে যে শাস্ত্রে বা যে বিজ্ঞানের যে শাখায় বল সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত এগুলি পর্যালোচনা করা হয়, সেটাকে বলা হবে বলবিদ্যা, ঠিক আছে? তাহলে বলবিদ্যাকে প্রধানত, এই যে বলবিদ্যার প্রকারভেদ, বলবিদ্যাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে, দেখো, বলবিদ্যার প্রকারভেদ, তো এটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে? স্ট্যাটিক বা স্থিতিবিদ্যা। নাম্বার 2 হচ্ছে ডায়নামিক্স বা গতিবিদ্যা, ঠিক আছে? ডায়নামিক্স বা গতিবিদ্যা, ঠিক আছে? এই দুইটা অংশে কিন্তু ভাগ করা হয়েছে বলবিদ্যাকে প্রধানত। একটা হচ্ছে স্ট্যাটিক বা স্থিতিবিদ্যা, আর একটা হচ্ছে ডায়নামিক্স বা গতিবিদ্যা। তো এই যে স্ট্যাটিক বা স্থিতিবিদ্যাটা কি অ্যাকচুয়ালি? স্ট্যাটিক বা স্থিতিবিদ্যা হচ্ছে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে যদি থামানো হয় বা একাধিক বলের কারণে একাধিক বল কোনো বস্তুর উপর ক্রিয়ার ফলে বস্তু যদি গতিশীল না হয়, এটাকে বলা হবে স্থিতিবিদ্যা। আর গতিবিদ্যা হচ্ছে কোনো এমন একটি মানে শাখা যেখানে স্থির বস্তুকে গতিশীল করা হয় অথবা গতিশীল বস্তুর গতির বেগের পরিবর্তন করা হয়। মনে করো যে গতিশীল একটা বস্তু আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গতিশীল বস্তু, এটাকে বল প্রয়োগ করে যদি এর বেগ 20 মিটার পার সেকেন্ডে উন্নীত করা হয়, তখন এটাকে বলা হবে গতিবিদ্যা। অর্থাৎ গতিশীল বস্তুর গতি বাড়ানো হয় অথবা স্থির বস্তুকে গতিশীল করা হয়, এইসব সংক্রান্ত যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ডায়নামিক্স। আর স্ট্যাটিক হচ্ছে স্থিতিবিদ্যা, অর্থাৎ গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে গতি থামানো হবে, অর্থাৎ বস্তুকে স্থির করা হবে, গতিশীল বস্তুকে স্থির করা হবে, অথবা স্থির বস্তুর উপর একাধিক বল প্রয়োগের ফলেও বস্তু গতিশীল হবে না, এমন যদি অবস্থা হয় সেটাকে বলা হবে স্থিতিবিদ্যা। যেমন দেখো, এখানে মনে করো একটা বস্তু আছে, এদিকে দুইজনে টানতেছে, একজন 10 নিউটন বলে, আরেকজন হচ্ছে 5 নিউটন বলে, আবার এদিকে একজন টানতেছে 15 নিউটন বলে, তাহলে কিন্তু বস্তু গতিশীল হবে না। কারণ এদিকে দেখো, এদিকে হচ্ছে টান বলের পরিমাণ হচ্ছে 15 নিউটন, 10 আর 5 15, এদিকে কিন্তু 15, তাহলে দুই পাশে সমান বলে যেহেতু বস্তুকে টানতেছে, বস্তু কিন্তু গতিশীল হবে না। তাহলে দেখো, দুইটা বল প্রয়োগ করা একাধিক বল প্রয়োগের ফলেও যদি বস্তু গতিশীল না হয়, সেটাকে বলা হবে স্থিতিবিদ্যা। অথবা গতিশীল বস্তুর গতি যদি থামিয়ে দেওয়া হয়, সেটাকে বলা হবে স্থিতিবিদ্যা। আর ডায়নামিক্সে হচ্ছে বস্তুর গতি পরিবর্তন করা হবে অথবা স্থির বস্তুকে গতিশীল করা হবে, সেটা যেখানে আলোচনা করা হয় এটাকে বলা হয় ডায়নামিক্স বা গতিবিদ্যা। এখন দেখো, গতিবিদ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? গতিবিদ্যাকে আবার দুই ভাগে, একটা হচ্ছে, ঠিক আছে, একটা হলো
চলবিদ্যা, ঠিক আছে, চলবিদ্যা বা এটাকে বলা হয় কাইনেটিক্স, কাইনেমেটিক্স। আরেকটা হচ্ছে স্মৃতিবিদ্যা। ঠিক আছে, স্মৃতিবিদ্যা, একটা চলবিদ্যা আর একটা স্মৃতিবিদ্যা বা কাইনেমেটিক্স। ঠিক আছে, এই দুইটা অংশে ভাগ করা হয়েছে। তো এই চলবিদ্যা হচ্ছে যে মানে বলের যে শাখায় বা বলবিদ্যার যে শাখায় বস্তুর গতিশীল হওয়ার কারণ, ঠিক আছে, বস্তু গতিশীল হওয়ার কারণ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়, সেটাকে বলা হবে চলবিদ্যা। অর্থাৎ একটা বস্তু গতিশীল হয়েছে, কি কারণে গতিশীল হয়েছে, কতটুকু বল প্রয়োগের ফলে গতিশীল হয়েছে, এই সব কিছু যদি আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, সেটাকে বলা হয় চলবিদ্যা। আর স্মৃতিবিদ্যা হচ্ছে বস্তু গতিশীল, কতটুকু বেগে গতিশীল হচ্ছে, মানে কিভাবে কোন দিকে গতিশীল হচ্ছে, শুধু এটা আলোচনা করা হয়, কিন্তু কি কারণে গতিশীল হচ্ছে, বল মানে বস্তুর উপর কতটুকু বলের প্রয়োগের ফলে গতিশীল হচ্ছে, এটা নিয়ে আলোচনা করা হয় না। শুধু বস্তুর গতি আলোচনা করা হবে, কিন্তু কেন গতিশীল হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে না, সেটাকে বলা হয় স্মৃতিবিদ্যা বা কাইনেটিক্স। ঠিক আছে, তো এই হচ্ছে চলবিদ্যা এবং স্মৃতিবিদ্যার মধ্যে পার্থক্য। এরপরে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ। এই দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। দেখো ভেক্টর যোগ, তো ভেক্টর যোগের ক্ষেত্রে আমরা এটা কিন্তু আলোচনা করেছি ভেক্টর অধ্যায়ে, তারপরে আমি আর একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ভেক্টর যোগ হচ্ছে যে দুটি ভেক্টর, দুটা ভেক্টর, এ একটি ভেক্টর, এদিকে বি একটি ভেক্টর। তো এখানে নিয়ম হচ্ছে যে এ ভেক্টরের এটা কিন্তু আদিবিন্দু, আর এটা হচ্ছে প্রান্তবিন্দু। বি ভেক্টরের এটা হচ্ছে প্রান্তবিন্দু, এই যে যেদিকে তীর চিহ্ন ওইটা হচ্ছে প্রান্তবিন্দু, তাহলে এটা আদিবিন্দু। আর এ ভেক্টর এটা আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু। বি ভেক্টর এটা আদিবিন্দু, এটা প্রান্তবিন্দু। তো যোগের নিয়মটা হচ্ছে যদি এ ভেক্টরের প্রান্তবিন্দুকে বি ভেক্টরের আদিবিন্দুর উপর স্থাপন করা হয়, তাহলে এ ভেক্টরের প্রান্তবিন্দু থেকে বি ভেক্টরের আদিবিন্দু পর্যন্ত প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এ এবং বি এর যোগফল। ঠিক আছে, তার মানে হচ্ছে এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের আদিবিন্দু যদি স্থাপন করা হয়, তাহলে এ ভেক্টরের প্রান্তবিন্দু থেকে বি ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত, এ ভেক্টরের আদিবিন্দু থেকে বি ভেক্টরের প্রান্তবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এদের ভেক্টর যোগ। অর্থাৎ এটাকে প্রকাশ করা হয় এইভাবে, এ প্লাস বি। তাহলে এটা যদি হয় ও, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে ভেক্টর যোগ। এরপরে দেখো ভেক্টর বিয়োগ কি হবে। ঠিক আছে, আমরা একেবারে দেখাই দিই ভেক্টর বিয়োগ। ভেক্টর বিয়োগ, তো ভেক্টর বিয়োগের সিস্টেম হচ্ছে, ধরো এইটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর, এদিকে বি একটা ভেক্টর। তো এটা নিয়ম হচ্ছে যে এ ভেক্টরের আদিবিন্দু এটা, তো এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি সংযোজন করা হয়, ঠিক আছে, এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি সংযোজন করা হয়, তাহলে বি থেকে এ ভেক্টর পর্যন্ত অঙ্কিত রেখাংশই হবে এই দুইটার বিয়োগফল। ঠিক আছে, এই যে এটা। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে যে এটাকে লেখা যায় বি ভেক্টর মাইনাস হচ্ছে এ ভেক্টর। এই রেখাংশ, এই দৈর্ঘ্যই হচ্ছে এ এবং বি এর ভেক্টর বিয়োগ। ঠিক আছে, তার মানে এর সূত্র কি দাঁড়াইলো যে এ ভেক্টরের প্রান্তবিন্দুর সাথে বি ভেক্টরের প্রান্তবিন্দু যদি মানে প্রতিস্থাপন করা হয়, তাহলে বি থেকে বি এর আদিবিন্দু থেকে এ এর আদিবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশই এই দুইটার বিয়োগফল নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে বি ভেক্টর ইকুয়াল টু, তো তাহলে এটা যদি হয় ও বিন্দু, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে ও এ ভেক্টর ও এ মাইনাস ও এ মাইনাস এ বি
ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওবি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টর বিয়োগের নিয়ম। আচ্ছা, এরপরে ডট গুণন এবং ক্রস গুণন, এই দুটো আমি একটু আলোচনা করব, কারণ এই ডট গুণন এবং ক্রস গুণন সম্পর্কে ভেক্টর অধ্যায়ে সম্পূর্ণরূপে আলোচনা করা হয়েছে। তারপরে এই চ্যাপ্টারে যেহেতু ব্যবহৃত হবে আমি একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে স্কেলার গুণন। প্রথমে স্কেলার গুণন, ঠিক আছে। তো আমরা ধরে নিচ্ছি যে দুইটা ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, পরস্পর থিটা গুণে কার্যরত ও বিন্দুতে। ঠিক আছে, ও বিন্দুতে থিটা গুণে কার্যরত। তাইলে এ ডট বি, এদের ডট গুণ কি হবে আমরা জানি, এ বি কস থিটা। ঠিক আছে, এটা আমরা জানি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে, যেখানে বি কস থিটা, এই যে দেখো এখান থেকে যদি আমরা এটার উপর লম্ব টানি, এটাকে আমরা ধরে নিলাম যে সি বিন্দু, এটা ডি বিন্দু। তাইলে এই যে ও সি এর মানে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি হবে, লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ কিন্তু আমরা জানি এই যে এইটা, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ। তো বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এই যে এইটা, মানে তার ছায়ার দৈর্ঘ্য। তাহলে এইটা কিন্তু হচ্ছে ভূমি আর এটা অতিভুজ। তাহলে আমরা জানি কস থিটা, কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে ওডি বাই হচ্ছে অতিভুজ হচ্ছে ওসি। তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি ওডি ইকুয়াল টু ওসি। ওসি এর মান হচ্ছে বি, ঠিক আছে, বি ভেক্টরের মান কস থিটা। তাহলে আমরা এখানে কি পাই, যে বি, এই যে এ বি কস থিটা। ঠিক আছে, তার মানে এ ইন্টু বি ভেক্টরের অভিক্ষেপ। ঠিক আছে, এ ডট বি মানে কি এ ইন্টু বি ভেক্টরের অভিক্ষেপ। আবার এখান থেকে কিন্তু এটাও লেখা যাবে, এই যে এখান থেকে এটা লেখা যায় যে এ ইন্টু বি ভেক্টরের অভিক্ষেপ, ভেক্টরের অভিক্ষেপ। সিমিলারলি আমরা এখান থেকে কি পাই, বি এ কস থিটা। তার মানে এই যে এর লম্ব অভিক্ষেপ আমরা বের করবো। তাহলে এ থেকে এই বাহুর উপর লম্ব টানবো আমরা, লম্ব টানলে এটা অতিভুজ। ঠিক আছে, তাহলে এইটা তো হচ্ছে ভূমি। তাহলে এখানে আমরা কিন্তু পাবো এই বরাবর এই যে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ এই বরাবর, সেটা হবে এ কস থিটা। ঠিক আছে, এ কস থিটা। তার মানে আমরা বলতে পারি বি বরাবর এর অভিক্ষেপ, বি বরাবর এর অভিক্ষেপ। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা কি পেলাম, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, যেখানে এ বি কস থিটা কি নির্দেশ করে, এ ইন্টু বি ভেক্টরের অভিক্ষেপ, এ বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, আবার বি ইন্টু বি বরাবর এর অভিক্ষেপ, এটা কিন্তু নির্দেশ করে ডট গুণন। এবং এখানে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে নাম্বার 1, দেখো যদি থিটার মান, এই যে দুইটা তো অ্যাঙ্গেলে যদি কাজ করে, এইটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা, এই থিটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, থিটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ তারা যদি লম্বভাবে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো এ ডট বি কি আসবে, এ ডট বি কিন্তু হবে এ বি কস 90 ডিগ্রি। তো কস 90 মানে 0, তাহলে পুরোটাই 0। অর্থাৎ দুটি ভেক্টর যদি লম্বভাবে ক্রিয়া করে, তাহলে তাদের ডট গুণন কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, তো এটা আমরা দেখলাম। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এরপরে দেখো আমরা দেখবো ভেক্টর গুণন। ঠিক আছে, ভেক্টর গুণন। তো ভেক্টর গুণনটা কি, যে এ এবং বি, এটা কিন্তু একটা গুণের প্রক্রিয়া, এটার কোনো প্রমাণ কিছু নাই। কিন্তু ডট গুণের কিন্তু প্রমাণ আছে, এটা আমি ভেক্টর অধ্যায়ে দেখাইছি। কিন্তু এটা হচ্ছে গুণের একটা সাধারণ প্রক্রিয়া। তো এ এবং বি পরস্পর থিটা কোণে কার্যরত কোনো বস্তুর উপর, এই যে একটা বস্তুর উপর ও বিন্দুতে ও এ ভেক্টর এবং বি ভেক্টর থিটা কোণে কার্যরত আছে, তাহলে তাদের ক্রস গুণ কি হবে, ক্রস গুণ হবে এ ক্রস বি ইকুয়ালস টু এ বি, মানে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা ইন্টু ইটা ক্যাপ। এই ইটা ক্যাপ হচ্ছে এ এবং বি এর লম্ব বরাবর একক ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে দিক নির্দেশ করে। এর দিকটা কি হবে, এখানে ডাইন হাতি স্ক্রুকে, দেখো ডাইন হাতি স্ক্রুকে আমি যদি এ থেকে বি ভেক্টরের দিকে ঘুরাই, তাইলে কিন্তু এটা খুলবে, বের হয়ে যাবে। তাইলে
এদের লম্ব বরাবর যদি এ থেকে বিতে যায়, এর ঘূর্ণনটা আর কি, ঘূর্ণনটা যদি এ থেকে বিতে হয় তাহলে স্ক্রু লম্ব বরাবর বাহিরে বের হবে। আর যদি বি ভেক্টরের এই যে বি ভেক্টরকে এর দিকে আমরা ঘুরাই ঘড়ির কাঁটার দিকে, তাহলে কিন্তু স্ক্রু আমরা জানি ভিতরে প্রবেশ করে। এই ক্ষেত্রে এই ইটার দিক হবে এ এবং বি এর লম্ব বরাবর ভিতরের দিকে। ঠিক আছে, তাহলে দেখো ইটা হচ্ছে এ ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর। ঠিক আছে, লম্ব দিকে একক ভেক্টর। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পাই, সেটা হচ্ছে যে এ ক্রস বি থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এ বি সাইন 0 ইটা ক্যাপ, তাহলে কিন্তু আসতেছে সাইন 0 মানে 0, পুরাটাই 0। তার মানে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এ ক্রস বি এদের ক্রস গুণফলের মান হবে 0। ঠিক আছে, তাহলে এতটুকুই আমাদের লাগবে আর কি, যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইটা ক্যাপ। আচ্ছা, এরপরে ডট গুণ আমরা দেখাইছি, এই দুইটা জিনিস আমাদের ব্যবহৃত হবে এখানে। তো এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে বলের স্থানান্তর বিধি। দেখো বলের স্থানান্তর, ঠিক আছে, বলের স্থানান্তর, বলকে কিভাবে স্থানান্তর করা যায় এক স্থান থেকে অন্য স্থানে। তো এই যে এটা একটা বস্তু আমরা মনে করি, তো এই বস্তুর উপর এই বরাবর এই যে এবি বরাবর একটা বল প্রয়োগ করা হয়েছে। এটা হচ্ছে বি বিন্দু, ও বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে, পি মানের একটা বল প্রয়োগ করা হয়েছে এবি রেখা বরাবর, অর্থাৎ এই বস্তুর উপরে এবি রেখা বরাবর ও বিন্দুতে পি বল প্রয়োগ করা হয়েছে। এখন আমরা যদি এই বলকে স্থানান্তর করে নতুন একটা বিন্দুতে নিতে চাই, নতুন একটা বিন্দু মনে করে এখানে আনবো আমরা। এই বল প্রথমে ও বিন্দুতে প্রয়োগ করেছিলাম, এই বলটাকে আমরা নতুন একটা বিন্দু ও প্রাইমে নিয়ে আসতে চাইতেছি। তাইলে আমাদের নিয়ম হচ্ছে ও প্রাইম বিন্দুতে, অথবা আমরা এটাকে নাম দিই সি, নাম দিলাম সি বিন্দুতে সিও বরাবর একটা এই যে পি মানের সমান বল, পি এর সমান বল সিও বরাবর আরেকটা বল সিবি বরাবর সমান বল প্রয়োগ করি। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে পি মানের বলটাকে সি বিন্দুতে নিয়ে আসা। তো এটার নিয়ম হচ্ছে সি বিন্দুতে সিও বরাবর সিবি বরাবর এই পি মানের সমান দুইটা বল আমরা প্রয়োগ করব। এখন দেখো ও বিন্দুতে ও সি বরাবর আর সিও বরাবর এই দুইটা এই বলের মান কিন্তু সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, একটা হচ্ছে ও সি বরাবর হচ্ছে পি বল, আর একটা সিও বরাবর সিও বরাবর হচ্ছে পি বল। তাহলে এইটা সমান, অর্থাৎ একজন ওদিকে 10 নিউটন বল প্রয়োগ করতেছে আর একজন এদিকে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, তাহলে দুইটা বল একে অপরকে ভেনিশ করে দিবে। ঠিক আছে, সমান এবং বিপরীত হওয়ার কারণে। তাহলে এই বিন্দুতে কিন্তু শুধুমাত্র পি বলটা সিবি বরাবর কাজ করতেছে। তো এইটা হচ্ছে একটা বলকে স্থানান্তর করার পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা বলকে যদি নতুন একটা বিন্দুতে নিতে চাই, তাহলে ওই বিন্দুতে তার বিপরীত দিকে এবং সামনের দিকে সমান বল প্রয়োগ করতে হবে, তাইলেই আমাদের বলটা স্থানান্তর হয়ে যাবে। এটাকে বলা হয় বলের স্থানান্তর বিধি। তো এইভাবে আমরা বল স্থানান্তর করতে পারি। এরপরে দেখো ত্রিভুজ সংক্রান্ত কিছু তথ্য আমরা দেখব। ঠিক আছে, ত্রিভুজের তথ্য। নাম্বার 1, পরিকেন্দ্র। ঠিক আছে, পরিকেন্দ্র। এই পরিকেন্দ্র কাকে বলে? দেখো একটা ত্রিভুজ যদি এবিসি হয়, এবিসি হয়, তাহলে এদের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়। মনে করি এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এইটা, এই যে লম্ব সমদ্বিখণ্ডক, অর্থাৎ এসি এর উপর লম্ব, এসি এর উপর সিডি হচ্ছে লম্ব, সরি ডিই হচ্ছে লম্ব। ঠিক আছে, ডিই হচ্ছে লম্ব এবং এই লম্ব এসি কে সমান 2 ভাগে ভাগ করে। আবার এবি এর উপর লম্ব, দেখো এবি এর উপর লম্ব, এবি এর উপর লম্ব হচ্ছে এফজি,
এ বির উপর লম্ব হচ্ছে এফজি, এবং এফজি এ বিকে সমান 2 ভাগে ভাগ করে, এবং এটার উপর কিন্তু লম্ব। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক, আবার এইটার উপর লম্ব, এই লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক আছে? এটার উপর লম্ব কি? সেটা হচ্ছে এইচ এল। তাহলে এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তার মানে প্রত্যেকটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটাকে বলা হবে ত্রিভুজের পরিকেন্দ্র, ঠিক আছে? এবং এটাকে কেন্দ্র ধরে যে বৃত্ত টানা হয় এটাকে বলা হয় পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত। আচ্ছা, আমরা পরিকেন্দ্র দেখলাম, এরপরে আমাদের আসবে হচ্ছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র, তো এবিসি যদি একটি ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এর বিপরীত শীর্ষবিন্দুগুলো থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব কেন্দ্র। তার মানে এ বিন্দুর বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে এডি, বি থেকে বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে বিই, এবং সি থেকে বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে সিএফ। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে ওকে বলা হবে এবিসি ত্রিভুজের লম্ব কেন্দ্র, ঠিক আছে? এই যে বিই, এখানে কিন্তু বুঝতে হবে যে বিই লম্ব হচ্ছে এসি, এবং এডি লম্ব হচ্ছে বিসি, এবং সিএফ লম্ব হচ্ছে এবি, ঠিক আছে? এইটা যদি এই শর্ত মানে তাইলেই কিন্তু এই ও বিন্দুকে বলা হবে লম্ব কেন্দ্র। আচ্ছা, এরপরে দেখো লম্ব কেন্দ্রের পরে আমাদের আসবে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, তো অন্তকেন্দ্র হচ্ছে এবিসি যদি একটা ত্রিভুজ হয়, এবিসি একটা ত্রিভুজ, এই কোণ, এই 3 কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে? এই যে এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এডি, বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে বিই, সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিএফ। তাইলে এরা পরস্পর যদি ও বিন্দুতে মিলিত হয় ওই ও বিন্দুকে বলা হবে ত্রিভুজের অন্তকেন্দ্র। তার মানে একটা ত্রিভুজের প্রত্যেকটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে বলা হবে ত্রিভুজের অন্তকেন্দ্র, ঠিক আছে? এটা আমরা পাইলাম। এরপরে আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে যে ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র, তো ভরকেন্দ্র হচ্ছে যদি এবিসি একটা ত্রিভুজ হয়, আমরা ধরে নিচ্ছি যে এবিসি একটা ত্রিভুজ, এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর মধ্যমা, ঠিক আছে? মধ্যমা, এই যে অর্থাৎ এডি রেখা অর্থাৎ ডি বিন্দু বিসিকে সমান 2 ভাগে ভাগ করে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত মধ্যমা, যে মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে এটাকে বলা হবে ত্রিভুজের ভরকেন্দ্র, ঠিক আছে? এটাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। এবং এই ভরকেন্দ্র এডি মধ্যমাকে, প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তার মানে এই যে এটা হবে 2:2, ঠিক আছে? এইটা 2 আর কি, 2:1। মানে এই মধ্যমার দৈর্ঘ্য যদি টোটাল 4 হয় তাহলে এটার দৈর্ঘ্য হবে 3, এটা 1, অথবা এটা যদি 3 হয় এটা হবে 2, এটা হবে 1, ঠিক আছে? অর্থাৎ এজি এর দৈর্ঘ্য, অর্থাৎ এজি সবসময় ওই এজি 2 × জিডি, ঠিক আছে? এটা মানবে সবসময়। সিমিলারলি বিজি ইকুয়াল টু 2 × জিই, এবং সিজি ইকুয়ালস টু 2 × এফজি, এই শর্তটা কিন্তু সবসময় মানবে, ঠিক আছে? তো এই হচ্ছে ত্রিভুজের লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, অন্তকেন্দ্র। এগুলি কিন্তু খুব বেশি ব্যবহৃত হবে, ঠিক আছে? তো এগুলি আমরা দেখলাম। এরপরে আমরা কিন্তু বলের লব্ধি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ।